আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের সাজারুর কাঁটা। ব্যাপারটা আরম্ভ হয়েছিল মাস তিনেক আগে এবং কলকাতার দক্ষিণ অঞ্চলে আবদ্ধ হয়ে গিয়েছিল। গোল পার্কের আরপার একটা রাস্তার কোণের উপর একটা অস্থায়ী চায়ের দোকান। দিনের আলো ফুটবার আগেই সেখানে চা তৈরি হয়ে যায়। মাটির ভাঁড়ে গরম চা, সঙ্গে বিস্কুটও পাওয়া যায়। এই দোকানের অধিকাংশ খদ্দের ট্যাক্সি ড্রাইভার, বাস কন্ডাক্টর ইত্যাদি। যাদের খুব সকালে কাজে বেরোতে হয় তারা এই দোকানের পৃষ্ঠপোষক। বুড়ো ভিখারি ফাগুরাম ছিল এই দোকানের খদ্দের। সে রাত্রে ফুটপাতের একটা ঘোজের মধ্যে শুয়ে থাকত। ভোর হতে না হতে দোকান থেকে এক ভাঁড় চা আর দুটি বিস্কুট কিনে তার ভিক্ষা স্থানে গিয়ে বসত। ফাগুরামের বয়স অনেক, উপরন্তু সে বিকলাঙ্গ, তাই দিনান্তে সে 1 টাকার বেশি রোজগার করত। সেদিন ফাল্গুন মাসের প্রত্যুষে আকাশ থেকে তখনও কুয়াশার ঘোর কাটেনি। ফাগুরাম দোকান থেকে চায়ের ভাঁড় আর বিস্কিট নিয়ে নিজের জায়গায় এসে বসল। চায়ের দোকানে লোক থাকলেও রাস্তায় তখনও লোক চলাচল আরম্ভ হয়নি। ফাগুরামের অভ্যাস, সে রাস্তার দিকে পেছন ফিরে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে খায়। সে এক চুমুক চা খেয়ে বিস্কুটে একটা ছোট্ট কামড় দিয়েছে। তার মনে হলো পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। সে পেছন দিকে ঘাড় ফেরালো, কিন্তু স্পষ্টভাবে কিছু দেখবার আগেই সে পিঠের দিকে কাটা ফোটার মতো তীক্ষ্ণ ব্যথা অনুভব করল। অর্ধভুক্ত বিস্কুট তার হাত থেকে পড়ে গেল। তারপর সব অন্ধকার হয়ে গেল। ভিক্ষুক ফাগুরামের অপমৃত্যুতে বিশেষ হইচই হলো না। দিনের আলো ফুটলে তার মৃতদেহটা পথচারীদের চোখে পড়ল। তারা মৃতদেহকে পাশ কাটিয়ে চলে গেল। তারপর লাশ স্থানান্তরিত হলো। খবরের কাগজের এক কোণে খবরটা বেরোলো বটে, কিন্তু সেটা মারণাস্ত্রের বৈশিষ্ট্যের জন্য। ভিক্ষুকের পিঠের দিক থেকে একটা 6 ইঞ্চি লম্বা সাজারুর কাঁটা তার হৃদযন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্রে যারা খবরটা পড়ল তারা এই নিয়ে একটু আলোচনা করল। ভিক্ষুককে কে খুন করতে পারে? হয়তো অন্য কোনো ভিক্ষুক খুন করেছে, কিন্তু সাজারুর কাঁটা কেন? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর নেই। পুলিশ এই ব্যাপার নিয়ে বেশি দিন মাথা ঘামালো না। মাসখানেক পরে কিন্তু ভিক্ষুকের অপমৃত্যুর কথাটা আবার সকলের মনে পড়ে গেল। আবার সাজারুর কাঁটা। রাত্রে রবীন্দ্র সরোবরের একটা বেঞ্চিতে শুয়ে একজন মুটে মজুর শ্রেণীর লোক ঘুমোচ্ছিল। আততায়ী কখন এসে নিঃশব্দে তার বুকের বাঁদিকে সাজারুর কাঁটা বেঁধে দিয়ে চলে গেছে। সকালবেলা যখন লাশ আবিষ্কৃত হলো তখন মৃতদেহ শক্ত হয়ে গেছে। মৃতের পরিচয় তখনও জানা যায়নি। এবার সংবাদপত্রের সামনের দিকে বেরোলো খবরটা এবং বেশ একটু সাড়া জাগিয়ে তুলল। ছোড়াছুরির বদলে সাজারুর কাঁটা দিয়ে খুন করার মানে কি? খুনি কি পাগল? ক্রমে মৃত ব্যক্তির পরিচয় বেরোলো। তার নাম মঙ্গলরাম। সে সামান্য একজন মজুর। তার থাকবার জায়গা ছিল না, তাই যখন যেখানে সুবিধা হতো সেখানে রাত কাটাতো। তার শত্রু কেউ ছিল না, অন্তত খুন করতে পারে এমন শত্রু ছিল না। পুলিশ 2-4 দিন তল্লাশ করে ছেড়ে দিল। তৃতীয় দিনের ঘটনাটা হলো আরও 2 সপ্তাহ পর। গরম পড়ে গেছে, দিন বাড়ছে, রাত কমছে। গুণময় দাসের জীবনে সুখ ছিল না। তার একটি ছোট্ট মণিহারি দোকান আছে, একটি ছোট্ট পৈতৃক বাস্তুভিটা আছে, আর আছে একটি প্রচণ্ড দজ্জাল বউ। তার 40 বছর বয়সেও ছেলেপুলে হয়নি, হবার আশাও নেই। তাই রসের অভাবে তার জীবনটা শুকিয়ে ঝামা হয়ে গিয়েছিল। তিনি লুকিয়ে লুকিয়ে মদ ধরেছিলেন। জীবন যখন শুকায় যায় তখন এই বস্তুটি নাকি করুণা ধারায় নেমে আসে। রাত্রি 8টার সময় গুণময় বাবু দোকান বন্ধ করে বাড়ির অভিমুখে যাত্রা করেছিলেন। বাড়ি যাবার জন্য তার প্রাণে কোনো উৎসাহ ছিল না, বরং বাড়ি ফিরে গিয়ে আজ তিনি স্ত্রীর কোনো প্রলয় মূর্তি দেখবেন এই চিন্তায় তার পদক্ষেপ মন্থর হয়ে আসছিল। তারপর সামনেই যখন মদের দোকানের দরজা খোলা পাওয়া গেল তখন শুট করে সেখানে ঢুকে পড়লেন। 1 ঘন্টা পরে দোকান থেকে বেরিয়ে তিনি আবার গাড়িয়ার দিকে চললেন। ওই দিকেই তার বাড়ি। যেতে যেতে তার পা একটু টলতে লাগলো। তিনি বুঝলেন আজ মাত্রা একটু বেশি হয়ে গেছে। স্ত্রী যদি বুঝতে পারে যে অধিমুখে গন্ধ পায়।
আরও কিছু যাবার পর রবীন্দ্র সরোবরের রেলিং আরম্ভ হলো রাস্তার ডান পাশে। পথে লোকজন বেশি নেই। লেকের অন্ধকার এবং রাস্তার আলো মিলিয়ে একটা অস্পষ্ট কুজ্ঝটিকা সৃষ্টি হয়েছে। গুণময় বাবু রাস্তায় একটা নিরিবিলি অংশে এসে লেকের দিকে মুখ করে দাঁড়ালেন। রেলিংয়ে হাত রেখে প্যাঁচার মতো চক্ষু মেলে ভেতরের দিকে চেয়ে রইলেন। একটি লোক গুণময় বাবুর 20-25 হাত পেছনে আসছিল। সে গুণময় বাবুর পদসঞ্চারণের টলমল ভাব লক্ষ্য করছিল। তাই তিনি যখন রেলিং ধরে দাঁড়ালেন তখন সেও 20-25 হাত দূরে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করে অলস পদে তার দিকে অগ্রসর হলো। লোকটি যখন গুণময় বাবুর পেছনে এসে দাঁড়ালো তখনও তিনি কিছু জানতে পারলেন না। লোকটি এদিক ওদিক চেয়ে দেখল, লোক নেই। সে পকেট থেকে শলাকার মতো একটা অস্ত্র বার করল। অস্ত্রটিকে আঙুল দিয়ে শক্ত করে ধরে গুণময় বাবুর পিঠের বাঁদিকে পাঁজরের হাড়ের ফাঁক দিয়ে গভীরভাবে বিধিয়ে দিল। গুণময় বাবুর গায়ে মলমলের পাঞ্জাবি ছিল। শলাকা শটান তার হৃদযন্ত্রের মধ্যে প্রবেশ করল। গুণময় বাবু পলকের জন্য বুকে একটা তীব্র বেদনা অনুভব করলেন। তারপর তার সমস্ত অনুভূতি অসাড় হয়ে গেল। অতপর খবরের কাগজে তুমুল কাণ্ড আরম্ভ হলো। একটা বেহেট পাগল সাজারুর কাঁটা নিয়ে শহরময় দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু অকর্মণ্য পুলিশ তাকে ধরতে পারছে না। এই আক্ষেপের উৎসাহ কলকাতার অধিবাসীদের, বিশেষত দক্ষিণ দিকের অধিবাসীদের গরম করে তুলল। বৈঠকে বৈঠকে উত্তেজিত জল্পনা চলতে লাগলো। সন্ধ্যার পর পার্কের জনসমাগম প্রায় শূন্যের কোঠাতে গিয়ে দাঁড়ালো। এইভাবে 10-12 দিন কাটল। বলা বাহুল্য আততায়ী ধরা পড়েনি, কিন্তু উত্তেজনার আগুন স্তিমিত হয়ে এসেছে। একদিন বোমকেশের কেয়াতলার বাড়িতে রাত্রি 9:30টার পর ইন্সপেক্টর রাখাল বাবু এসেছিলেন। অজিত উপস্থিত ছিল। স্বভাবতই সাজারুর কাটা নিয়ে আলোচনা হচ্ছিল। অজিত বলল, কিন্তু এত অস্ত্রশস্ত্র থাকতে সাজারুর কাটা কেন? রাখালবাবু সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আর চোখে বোমকেশের পানে তাকালেন। বোমকেশ গম্ভীর মুখে বলল, সম্ভবত আততায়ীর পোষা সাজারু আছে, বিনামূল্যে কাটা পাই, তাই ছোড়াছড়ির দরকার হয় না। অজিত বলল, বাজে কথা বলো না, নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে। আচ্ছা রাখালবাবু, এই যে 3-3টে খুন হয়ে গেল, আসামি 3 জন কি 1 জন সেটা বুঝতে পেরেছেন? রাখালবাবু বললেন, 1 জন বলেই তো মনে হয়। বোমকেশ বলল, 3 জন হতেও বাধা নেই। মনে করো প্রথমে একজন হত্যাকারী ভিখারিকে সাজারুর কাঁটা দিয়ে খুন করলো, তাই দেখে আর একজন হত্যাকারীর মাথায় আইডিয়া খেলে গেল, সে একজন ঘুমান্ত মজুরকে কাঁটা দিয়ে খুন করলো। তারপর আর বলতে হবে না, বুঝেছি। 3 নম্বর হত্যাকারী তাই দেখে একজন দোকানদারকে খুন করলো। বোমকেশ বলল, সম্ভব, কিন্তু যা সম্ভব তাই ঘটছে এমন বলা যায় না। তার চেয়ে ঢের বেশি ইঙ্গিতপূর্ণ কথা হচ্ছে, যারা খুন হয়েছে তাদের মধ্যে একজন ভিখারি, একজন মজুর এবং একজন দোকানদার। এর মধ্যে ইঙ্গিতপূর্ণ কী আছে? আমার বুদ্ধির অগম্য। তোমরা গল্প করো, আমি শুতে চললাম। অজিত উঠে গেল। তার আর রহস্য রোমাঞ্চের দিকে ঝোঁক নেই। রাখালবাবু বোমকেশের পানে চেয়ে মৃদু হাসলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, সত্যিই কি পাগলের কাজ? নইলে 3 জন বিভিন্ন স্তরের লোককে খুন করবে কেন? কিন্তু পাগল হলে কি সহজে ধরা যেত না? বোমকেশ বলল, পাগল হলেই নেলা খ্যাপা হয় না। অনেক পাগল আছে যারা এমন ধূর্ত যে তাদের পাগল বলে চেনাই যায় না। রাখালবাবু বললেন, তা সত্যি। বোমকেশ দা, আপনি যতই থিওরি তৈরি করুন, আপনার অন্তরের বিশ্বাস একটা লোকই 3টে খুন করেছে। আমারও তাই বিশ্বাস। এখন বলুন দেখি, যে লোকটা খুন করেছে সে পাগল, এই কি আপনার অন্তরের বিশ্বাস? বোমকেশ দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর কি একটা বলবার জন্য মুখ তুলেছে, এমন সময় দ্রুত ছন্দে টেলিফোন বেজে উঠল। বোমকেশ টেলিফোন তুলে নিয়ে কিছুক্ষণ শুনল, তারপর রাখালবাবুর দিকে এগিয়ে বলল, তোমার কল। ফোন হাতে নিয়ে রাখালবাবু বললেন, হ্যালো। তারপর অপর পক্ষের কথা শুনতে শুনতে তার মুখের ভাব বদলে যেতে লাগলো। শেষে, আচ্ছা আমি আসছি।
বলে তিনি আস্তে আস্তে ফোন রেখে দিলেন। বললেন, আবার সাজারুর কাটা। এই নিয়ে 4বার হলো। এবার উচ্চ শ্রেণীর ভদ্রলোক, কিন্তু আশ্চর্য, ভদ্রলোক মারা যাননি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যোমকেশ চেয়ার থেকে লাফিয়ে উঠে বলল, মারা যাননি? রাখালবাবু বললেন, না, কি যেন একটা রহস্য আছে, আমি চলি, আসবেন নাকি? ব্যোমকেশ বলল, অবশ্যই। দক্ষিণ কলকাতার ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নতুন রাস্তার উপর একটা ছোট্ট দোতলা বাড়ি। বাড়ির চারিদিকে বেশ খানিকটা খোলা জায়গা, পাঁচিল দিয়ে ঘেরা। খোলা জায়গায় এখানে ওখানে কয়েকটা অনাদৃত ফুলের গাছ। বাড়িটি কিন্তু অনাদৃত নয়। বাড়ির বহিরঙ্গ যেমন ফিকে নীল রঙে রঞ্জিত এবং সুশ্রী, ভিতরটিও তেমনি পরিষ্কার ছিমছাম। নিচের তলায় একটি বসবার ঘর, তার সঙ্গে খাবার ঘর, রান্নাঘর এবং চাকরের ঘর। দোতলায় তেমনি একটি অন্তরঙ্গ বসবার ঘর এবং 2টি শয়নকক্ষ। বছর 4-5 আগে যিনি এই বাড়িটি পৌর বয়সে তৈরি করেছিলেন, তিনি এখন গতাসু। তার একমাত্র পুত্র দেবাশিস এখন সস্ত্রীক এই বাড়িতে বাস করে। একদিন চৈত্রের অপরাহ্নে দোতলার বসবার ঘরে দীপা একলা বসে রেডিও শুনছিল। দীপা দেবাশিসের বউ, মাত্র 2 মাস হলো তাদের বিয়ে হয়েছে। দীপা একটি আরাম কেদারায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছিল। ঘরে আসবাব বেশি নেই, একটা নিচু টেবিল ঘিরে কয়েকটা আরাম কেদারা, দেয়াল ঘেঁষে একটা তক্তপোষ, তার উপর ফরাশ এবং মোটা তাকিয়া। এছাড়া ঘরে আছে রেডিওগ্রাম এবং এক কোণে টেলিফোন। রেডিওগ্রামের ঢাকনির ভেতর থেকে গানের মৃদু গুঞ্জন আসছিল। ঘরটি ছায়াচ্ছন্ন, দোর জানালা ভেজানো। দীপা চেয়ারের পিঠে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বুজে শুয়েছিল। বাড়িতে একলা তার সারা দুপুর এমনিভাবেই কাটে। দীপার এই আলস্য শিথিল চেহারাটি দেখতে ভালো লাগে। তার রং ফর্সায় বলা যায়, মুখের গড়ন ভালো, কিন্তু ভ্রুর ঋজুরেখা এবং চিবুকের দৃঢ়তা মুখে একটি অপ্রত্যাশিত বলিষ্ঠতা এনে দিয়েছে। মনে হয় এই মেয়ে সহজ নয়, সামান্য নয়। দেওয়ালের ঘড়িতে ঠুং ঠুং করে 5টা বাজল। দীপার চোখ দুটি অমনি খুলে গেল। সে ঘড়ির দিকে একবার তাকিয়ে রেডিও বন্ধ করে দিল। তারপর উঠে দাঁড়িয়ে দরজার দিকে চলল। দরজা খুলতেই সামনে সিঁড়ি নেমে গেছে। দীপা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে ডাকল, নকুল। নকুল বাড়ির একমাত্র চাকর এবং পাচক, সাবেক কাল থেকে আছে। সে একতলার খাবার ঘর থেকে বেরিয়ে এসে উঁচু দিকে চেয়ে বলল, হ্যাঁ বৌদি, দাদাবাবুর জলখাবার তৈরি আছে। দীপা তখন গায়ের শিথিল কাপড় চোপড় গুছিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সিঁড়ির শেষ ধাপে পৌঁছেছে, এমন সময় কিড়িং কিড়িং শব্দে দরজার ঘণ্টি বেজে উঠল। দীপা গিয়ে দোর খুলে দিল। কোট প্যান্ট পরা দেবাশিস প্রবেশ করল। দুজন দুজনের মুখের পানে তাকালো, কিন্তু তাদের মুখে হাসি ফুটল না। এদের জীবনে হাসি সুলভ নয়। দীপা নিরুৎসুক সুরে বলল, জলখাবার তৈরি আছে। দেবাশিস কণ্ঠস্বরের শিষ্টতায় প্রলেপ মাখিয়ে বলল, বেশ বেশ, আমি জামা কাপড় বদলে এখনই আসছি। সে তরতর করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। দীপা মন্থর পদে খাবার ঘরে গিয়ে টেবিলের এক পাশে বসল। লম্বাটে ধরনের খাবার টেবিল, 4 জনের মতো জায়গা, গাদাগাদি করে 6 জন বসা চলে। দীপা এক প্রান্তে বসে দেখতে লাগলো নকুল 2টি প্লেটে খাবার সাজাচ্ছে, লুচি ভাজা, আলুর দম, বাড়িতে তৈরি সন্দেশ। নকুল মানুষটি বেটে খাটো, মাথার চুল পেকেছে, কিন্তু শরীরটা বেশ নিটোল। বেশি কথা বলে না, কিন্তু চোখ দুটি সতর্ক এবং জিজ্ঞাসু। দীপা তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, নকুল নিশ্চয়ই বুঝতে পেরেছে। তবু নকুলের সামনে ধোকার টাটি খাড়া করতে হবে। শুধু নকুল কেন, পৃথিবী শুদ্ধ লোকের সামনে। বিচিত্র তাদের বিবাহিত জীবন। ধুতি পাঞ্জাবি পরে দেবাশিস নেমে এলো। একহারা দীঘল চেহারা, ফর্সা সুশ্রী মুখ, বয়স 27 কি 28। সে টেবিলের অন্য প্রান্তে এসে বসতেই নকুল খাবারের প্লেট এনে তার সামনে রাখল। দীপার দিকে ঘাড় ফিরিয়ে বলল, তোমাকেও দেব নাকি বৌদি? দীপা মাথা নেড়ে বলল, না, আমি পরে খাবো। দেবাশিসের সঙ্গে একসঙ্গে খাওয়া এখনও তার অভ্যাস হয়নি। তার বাপের বাড়িতে অন্যরকম রেওয়াজ, পুরুষদের খাওয়া শেষ হলে তবে মেয়েরা খেতে বসে। দীপা সহজে অভ্যাস ছাড়তে পারে না, তবু রাত্রির আহারটা দুজনে টেবিলের 2 প্রান্তে বসে সম্পন্ন করে।
নইলে নকুলের চোখেও বড় বিষ দৃশ্য দেখাবে। কিছুক্ষণ কোনো কথাবার্তা নেই। দেবাশিস এক মনে লুচি আলুর দম খাচ্ছে। দীপা যা হোক কোনো একটা কথা বলতে চাইছে, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। পেছন থেকে নকুলের সতর্ক সতর্ক চক্ষু তাদের লক্ষ্য করছে। শেষ পর্যন্ত দেবাশিসই প্রথম কথা বলল। সোজা হয়ে বসে দীপার পানে চেয়ে একটু হেসে বলল, আজ একটা নতুন ক্রিম তৈরি করেছি। দেবাশিসের কাজকর্ম সম্বন্ধে দীপা কখনো উৎসুক্য প্রকাশ করেনি, কিন্তু এখন সে আগ্রহ দেখিয়ে বলল, তাই নাকি? কিসের ক্রিম? দেবাশিস বলল, মুখে মাখার ক্রিম। ওমা সত্যি? কেমন গন্ধ? তা আমি কি করে বলবো, যারা মাখবে তারা বলতে পারবে। তা বাড়িতে একটু যদি আনো, আমি মেখে দেখতে পারি। দেবাশিস হাসি মুখে মাথা নাড়ল। তোমার এখন মাখা চলবে না। অন্য লোকের মুখে মাখিয়ে দেখতে হবে মুখে ঘা বেরোয় কিনা। পরীক্ষা না করে বলা যায় না। কার মুখে মাখিয়ে পরীক্ষা করবে? ফ্যাক্টরির দারোয়ান ফৌজদার সিংয়ের মুখে মাখিয়ে দেখব। তার গায়ের চামড়া হাতির চামড়ার মতো। দীপার মুখে হাসি ফুটল। সে যে নকুলের সামনে অভিনয় করছে তা ক্ষণকালের জন্য বিস্মরণ হয়েছিল। দেবাশিসের মুখের হাসি তার মুখে সংক্রামিত হয়েছিল। আহার শেষ করে দেবাশিস উঠল। দুজন খাবার ঘর থেকে বেরিয়ে সিঁড়ির নিচে এসে দাঁড়ালো। দেবাশিস হঠাৎ আগ্রহ ভরে বলল, দীপা, আজ উৎপলা সিনেমাতে একটা ভালো ছবি দেখাচ্ছে, দেখতে যাবে? দেবাশিস আগে কখনো দীপাকে সিনেমায় নিয়ে যাওয়ার প্রস্তাব করেনি। দীপার শরীরের ভেতর দিয়ে একটা বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল। তারপরই তার মন শক্ত হয়ে উঠল। সে অন্যদিকে তাকিয়ে বলল, না, আমি যাব না। দেবাশিসের মুখ ম্লান হয়ে গেল, তারপর গম্ভীর হয়ে উঠল। সে কিছুক্ষণ দীপার পানে চেয়ে থেকে বলল, ভয় নেই, সিনেমা ঘরের অন্ধকারে আমি তোমার গায়ে হাত দেব না। আবার দীপার শরীর কেঁপে উঠল, কিন্তু সে আরও শক্ত হয়ে বলল, না, সিনেমা আমার ভালো লাগে না। এই বলে সে সিঁড়ির উপরের দিকে উঠতে লাগলো। দেবাশিস উপর দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, আমি নৃপতিদার বাড়িতে যাচ্ছি, ফিরতে 8:30 হবে। সদর দরজা খুলে দেবাশিস বাইরে এলো। দোরের সামনে তার ফিয়েট গাড়িটা দাঁড়িয়ে আছে। কাজ থেকে ফিরে এসে সে গাড়িটা দোরের সামনে দাঁড় করিয়ে রেখেছিল। ভেবেছিল সিনেমা দেখতে যাবার প্রস্তাব করলে দীপা অমাত করবে না। তার মন সহজে সিক্ত হয় না। আজ কিন্তু তার মন তিক্ত হয়ে উঠল। এতটুকু বিশ্বাস দীপা তাকে করতে পারে না। এই 2 মাস দীপা তার বাড়িতে আছে, কোনো দিন কোনো ছুতোয় সে দীপার গায়ে হাত দেয়নি, নিজের দাম্পত্য অধিকার জারি করেনি। তবে আজ দীপা তাকে এমনভাবে দেবাশিস গাড়ির চালকের আসনে বসে গাড়িতে স্টার্ট দিল। বাড়ির পেছন দিকে গাড়ি রাখার ঘর, সেখানে গাড়ি রেখে সে পায়ে হেঁটে বেরোলো। নৃপতি লাহার বাড়ি 5 মিনিটের রাস্তা। নৃপতির বৈঠকখানায় রোজ সন্ধ্যার পর আড্ডা বসে। দেবাশিস প্রায়ই সেখানে যায়। দীপা উপরে এসে আবার আরামকে দ্বারায় এলিয়ে পড়ল। তার মনের মধ্যে 10 দিক থেকে তোলপাড় করে ঝড় বইছে। সারা গায়ে অসহ্য ছটপটানি। অভ্যাসবশেই সে হাত বাড়িয়ে রেডিওগ্রাম চালিয়ে দিল। কোনো একটি মহিলা ইনিয়ে বিনিয়ে আধুনিক গান গাইছেন। কিছুক্ষণ শোনার পর সে রেডিও বন্ধ করে দিয়ে চোখ বুজে চুপ করে রইল। কিন্তু বুকের মধ্যে ঝড়ের আফসানি কমল না। তখন সে উঠে অশান্তভাবে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। অস্ফুট স্বরে নিজেকে প্রশ্ন করল, এভাবে আর কতদিন চলবে? দীপা যদি হালকা চরিত্রের মেয়ে হতো তাহলে তার জীবনে বোধ হয় কোনো ঝড়ঝাপটায় আসতো না। দীপা বনেদি বংশের মেয়ে, একসময় খুব বলবোলাও ছিল, তালুক মুলুক ছিল, এখন অনেক কমে গেছে। তবু মরা হাতি লাখ টাকা। বলবলো কমলেও বংশের মর্যাদাবোধ আর গোড়ামি তিলমাত্র কমেনি। দীপার ঠাকুরদা উদয় মাধব মুখুজ্জে এখনও বেঁচে আছেন। তিনিই সংসারের কর্তা। একসময় একটি বিখ্যাত কলেজের প্রিন্সিপাল ছিলেন। হঠাৎ পঙ্গু হয়ে পড়ার ফলে অবসর নিতে হয়েছে। বাড়িতেই থাকেন এবং নিজের শয়ন কক্ষ থেকে প্রচণ্ড দাপটে বাড়ি শাসন করেন। ঠাকুরদা ছাড়া বাড়িতে আছে দীপার বাবা মা এবং দাদা। বাবা নীলমাধব বয়স্ক লোক, কলেজে অধ্যাপনা করেন। মা গোবেচারি ভালো মানুষ, কারোর কথায় থাকেন না, নীরবে সংসারের কাজ করে যান।
দাদা বিজয় মাধব দীপার চেয়ে 4-5 বছরের বড়। সে সংস্কৃত ভাষা এমএ পাশ করে কলেজে অধ্যাপনার কাজে ঢোকবার চেষ্টা করছে। দীপার বাবা এবং দাদা দুজনেই তেজস্বী পুরুষ, কিন্তু তারা বাড়িতে উদয় মাধবের হুকুম বেদবাক্য মনে করেন এবং বাইরে বংশ গৌরবের ধ্বজা তুলে বেড়ান। বংশটা একাধারে সম্ভ্রান্ত, উচ্চশিক্ষিত এবং প্রাচীনপন্থী। এই বংশের একমাত্র মেয়ে দীপা। তাকে মেয়ে স্কুল থেকে সিনিয়র কেমব্রিজ পাশ করানো হয়েছিল। তারপর তার পড়াশুনো বন্ধ হলো। তার জন্য পাল্টি ঘরের ভালো পাত্র খোঁজা আরম্ভ হলো। কাল ধর্মে তাকে পর্দার মধ্যে আবদ্ধ রাখা গেল না বটে, কিন্তু একলা বাইরে যাবার হুকুম নেই। বাইরে যেতে হলে বাপ কিংবা ভাই সঙ্গে থাকবে। দীপা বাড়িতেই থাকে, গৃহকর্মে রান্নাঘরে মাকে সাহায্য করে, অবসর সময় গল্প উপন্যাস পড়ে, রেডিওতে গান শোনে। কিন্তু মন তার বিদ্রোহে ভরা। তার মনের একটা স্বাধীন সত্তা আছে, নিজস্ব মতামত আছে। সে মুখ বুজে বাড়ির শাসন সহ্য করে বটে, কিন্তু তার মনে সুখ নেই। মেয়ে হয়ে বাংলাদেশে জন্মেছে বলে কি তার কোনো স্বাধীনতা নেই? অন্য দেশের মেয়েদের তো আছে। ঠাকুরদা উদয় মাধব পঙ্গুতার জন্যই বোধহয় বাড়িতে বন্ধু সমাগম পছন্দ করতেন, লোকজনকে খাওয়াতেও ভালোবাসতেন। একটা কোনো উপলক্ষ পেলেই নিজের প্রবীণ বন্ধুদের নিমন্ত্রণ করতেন। নীলমাধব এবং বিজয় মাধবের বন্ধুরাও নিমন্ত্রিত হতেন। বৃদ্ধেরা 3 তলায় সমাবেত হতেন। পৌর অধ্যাপকেরা বসতেন দোতলায় এবং একতলার বৈঠকখানায় বসে ছেলে ছোকরার দল গান বাজনা হই হুল্লোড় করত। মাসে 2 মাসে এরকম অনুষ্ঠান লেগেই থাকত। দীপা অতিথিদের সকলের সামনে বেরোতো, কোনো বারণ ছিল না। ঠাকুরদার বন্ধুরা নাতনি সম্পর্কে তার সঙ্গে সেকালে রসিকতা করতেন। বাপের বন্ধুরা তাকে স্নেহ করতেন, আর দাদার বন্ধুরা তাকে নিজেদের সমান মর্যাদা দিত। মেয়ে বলে অবহেলা করত না। সে প্রয়োজন হলে তাদের সঙ্গে 2-4টি কথাও বলতো। তাদের মধ্যে যখন গান বাজনা হতো তখন সে দোরের কাছে দাঁড়িয়ে শুনত। এইসব ক্রিয়াকর্মে তার মন ভারী উৎফুল্ল হয়ে উঠত, যদিও বাইরে তার বিকাশ খুব অল্পই চোখে পড়ত। দীপা ভারী চাপা প্রকৃতির মেয়ে। এইভাবে চলছিল। তারপর একদিন দীপার মানুষলোকে একটা ব্যাপার ঘটল। নব যৌবনের স্বভাব ধর্মে সে প্রেমে পড়ল। যার সঙ্গে প্রেমে পড়ল সেও তার অনুরাগী। কিন্তু মাঝখানে দুর্লঙ্ঘ বাধা। প্রেমিকের জাত আলাদা। দুপুরবেলা যখন বাড়ি নিশিত হয়ে যায় তখন দীপা নিচের বসবার ঘরে দোর ভিজিয়ে দিয়ে টেলিফোনের সামনে বসে। চোখে প্রতীক্ষা নিয়ে বসে থাকে। টেলিফোন বাজলেই সে যন্ত্র তুলে নেয়। সাবধানে 2-4টি কথা হয়। তারপর সে টেলিফোন রেখে দেয়। কেউ জানতে পারে না। সন্ধ্যাবেলা দীপা জানালার সামনে দাঁড়িয়ে থাকে। সামনের ফুটপাত দিয়ে তার প্রেমিক চলে যায়। তার পানে চাইতে চাইতে যায়। এইভাবে তাদের দেখা হয়। কিন্তু কাছে এসে দেখা করবার সুযোগ নেই। সকলেই জানতে পারবে। এদিকে দীপার জন্যে পাত্রের সন্ধান শুরু হয়ে গেছে। কিন্তু পাল্টি ঘর যদি পাওয়া যায় তো পাত্র পছন্দ হয় না। পাত্র যদি পছন্দ হয় তো ঠিকুজি কোষ্ঠীর মিল হয় না। বিয়ের কথা মোটেও এগোচ্ছে না। পৌষ মাসের শেষের দিকে একদিন দুপুরবেলা দীপা টেলিফোনে তার প্রেমিকের সঙ্গে চুপি চুপি পরামর্শ করল। তারপর কোমরে আঁচল জড়িয়ে তেতলায় ঠাকুরদার সঙ্গে দেখা করতে গেল। দীপা সাহসিনী মেয়ে, কিন্তু তার সাহসের সঙ্গে খানিকটা একগুঁয়েমি মেশানো আছে। ঠাকুরদার সঙ্গে তার সম্বন্ধ বড় বিচিত্র। সে ঠাকুরদাকে যত ভালোবাসে বাড়িতে আর কাউকে এত ভালোবাসে না। কিন্তু সেই ঠাকুরদাকেও ভয় করে। তিনি তার কোনো কাজে অসন্তুষ্ট হবেন এই কথা ভাবতেই সে ভয়ে কাটা হয়ে যায়। তাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে তার উরু আর হাঁটু অল্প কাঁপতে লাগলো। উদয় মাধব মুখুজ্জে একদিন বুড়ো বয়সে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। এই আঘাতের ফলে তার নিঃসঙ্গ পক্ষঘাতে পঙ্গু হয়ে যায়। চলে ফিরে বেড়াবার ক্ষমতা আর থাকে না। এছাড়া তার স্বাস্থ্য বেশ ভালোই। দোহারা গড়নের শরীর, মুখের চওড়া চোয়ালে প্রবল ব্যক্তিত্বের ছাপ। 70 বছর বয়সেও মানসিক শক্তি বিন্দু মাত্র কমেনি। যে দাপট নিয়ে তিনি কলেজের অধ্যাপনা করতেন সেই দাপট পূর্ণ মাত্রায় বিদ্যমান রয়েছে। তার চিরদিনের অভ্যাস হুঙ্কার দিয়ে কথা বলা। এখনও তিনি হুঙ্কার দিয়েই কথা বলেন। দীপা তেতালয় দাদুর ঘরে ঢুকে দেখল
তিনি বিছানায় আধা শোয়া হয়ে খবরের কাগজ পড়ছেন। তিনি প্রত্যহ 2টি খবরের কাগজ পড়েন, সকালবেলা ইংরেজি কাগজ আর দুপুরে দিবানিদ্রার পর বাংলা। দীপাকে দেখে উদয়মাধব কাগজ নামালেন, হুঙ্কার দিয়ে বললেন, এই যে দীপাঙ্করী, আজকাল তোমাকে দেখাই পায় না কেন, কোথায় থাকো? দীপার নাম শুধুই দীপা, কিন্তু উদয়মাধব তাকে দীপঙ্করী বলেন। ঠাকুরদার চিরপরিচিত সম্ভাষণ শুনে তার ভয় অনেকটা কমল। সে খাটের পায়ের দিকে গিয়ে বসল এবং বলল, আর সকালেই তো দেখেছেন দাদু, আমি আপনার চা আর ওষুধ দিয়ে এলুম না। উদয়মাধব বললেন, ওহো তাই নাকি, আমি লক্ষ্য করিনি। তা এখন কি মতলব? দীপা হঠাৎ উত্তর দিতে পারল না, মাথা হেট করে বসে রইল। যে কথা বলতে এসেছে তা সহজে বলা যায় না। উদয়মাধব কিছুক্ষণ তার পানে চেয়ে অপেক্ষা করলেন, স্বভাব সিদ্ধ হুঙ্কার ছাড়লেন, কি হয়েছে? দীপা তার মনের সমস্ত সাহস একত্র করে দাদুর দিকে ফিরল। তার চোখে চোখ রেখে ধীর স্বরে বলল, দাদু, আমি একজনকে বিয়ে করতে চাই, কিন্তু তার জাত আলাদা, আপনার আপত্তি আছে? উদয়মাধব ক্ষণেকের জন্য যেন হতবুদ্ধি হয়ে গেলেন। তারপর ধড়মড় করে বিছানায় উঠে বসে হুঙ্কার দিলেন, কি বললে? একজনকে বিয়ে করতে চাও? আজকাল এসব হচ্ছে কি? নিজের ইচ্ছায় বিয়ে করবে? তুমি কি শ্লেচ্ছ বংশের মেয়ে? তুমি কি ম্লেচ্ছ বংশের মেয়ে? দীপা নতমুখে চুপ করে বসে রইল। উদয়মাধব হুঙ্কারের পর হুঙ্কার দিয়ে বক্তৃতা চালাতে লাগলেন। একটানা হুঙ্কার শুনে নিচে থেকে দীপার মা আর দাদা বিজয় মাধব ছুটে এলো। 2-1টা ঝি চাকরও দূরের কাছ থেকে উকি ঝুঁকি মারতে লাগলো। দীপা কাঠ হয়ে বসে রইল। আধ ঘন্টা পরে লেকচার শেষ করে উদয়মাধব বললেন, আর যেন কোনো দিন তোমার মুখে কথা শুনতে না পাই। তুমি এই বংশের মেয়ে, আমার নাতনি। আমি দেখে শুনে যার সঙ্গে তোমার বিয়ে দিব তাকেই তুমি বিয়ে করবে, যাও। দীপা নিচে নেমে এলো। বিজয়ও তার সঙ্গে সঙ্গে এলো। দীপা নিজের শোবার ঘরে ঢুকতে যাচ্ছে। বিজয় কটমট তাকিয়ে কড়া সুরে বলল, এই শোন, কাকে বিয়ে করতে চাস? জল জলে চোখে দীপা ফিরে দাঁড়ালো। তীব্র চাপা স্বরে বলল, বলবো না, মরে গেলেও বলবো না। এই বলে নিজের ঘরে ঢুকে দড়াম করে দোর বন্ধ করে দিল। অতপর দীপা বাড়িতে প্রায় নজরবন্দি হয়ে রইল। আগে যদি বা 2-1বার নিজের সখীদের কাছে যাবার জন্য বাড়ির বাইরে যেতে পেত, এখন আর তাও নয়। সর্বদা বাড়ির সবাই যেন শত চক্ষু হয়ে তার উপর নজর রেখেছে। কেবল দুপুরবেলা ঘণ্টা খানেকের জন্য সে দৃষ্টিবন্ধন থেকে মুক্তি পায়। তার মা নিজের ঘরে গিয়ে একটু চোখ বোঝেন, আর দাদা বিজয় কাজের তদবিরে বেরোয়। বাবা নীলমাধব 10টার আগেই কলেজে চলে যান। ঠাকুরদা তেতলায় নিজের ঘরে আবদ্ধ থাকেন। সুতরাং দীপাকে কেউ আগলাতে পারে না। দীপাও বিদ্রোহের কোনো লক্ষণ প্রকাশ করে না। বস্তুত বাড়ির লোকের ধারণা ছিল পিতামহের লেকচার শুনে দীপার দিব্য জ্ঞান হয়েছে, সে আর কোনো গোলমাল করবে না। দুপুরবেলা যে টেলিফোন সক্রিয় হয়ে ওঠে তা কেউ জানে না। তারপর একদিন ঘটনাচক্রে বিজয় দুপুরবেলা সকাল সকাল বাড়ি ফিরছিল। সে আজ যার সঙ্গে দেখা করতে গিয়েছিল তার দেখা পায়নি, তাই তাড়াতাড়ি ফিরে আসছে। বাড়ির কাছাকাছি এসে সে দেখতে পেল দীপা বাড়ি থেকে বেরিয়ে সোজা বালিগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছে। বিজয়ের চোখ দুটো জলজল করে উঠল। দীপা একলা কোথায় যাচ্ছে? দীপার বান্ধবী শুভ্রার বাড়িতে? কিন্তু শুভ্রার বাড়ি তো এদিকে নয়, ঠিক উল্টো দিকে। অন্য কোনো বান্ধবী ওদিকে থাকে না। বিজয় সজোরে পা চালিয়ে দীপাকে ধরবার উদ্দেশ্যে চলল। এই, কোথায় যাচ্ছিস? তীরবিদ্ধের মতো দীপা ফিরে দাঁড়ালো। সামনেই দাদা। বিজয় কড়া সুরে বলল, একলা কোথায় যাচ্ছিস? দীপার মুখে কথা নেই। সে একবার ঢোক গিলল। বিজয় গলা আরও চড়িয়ে বলল, কার হুকুমে একলা বাড়ি থেকে বেরিয়েছিস? চল, ফিরে চল। এবার দীপার মুখ থেকে কথা বেরোলো, যাব না। রাস্তায় বেশি লোক চলাচল ছিল না। যারা ছিল তারা ঘাড় ফিরিয়ে তাকাতে লাগলো। দীপা দাঁড়িয়ে আছে দেখে বিজয় বলল, ভালো কথায় যাবি না চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব? দীপার বুক ফেটে কান্না এলো। রাস্তার মাঝখানে একই কেলেঙ্কারি। এখনই হয়তো চেনা লোককেও দেখে ফেলবে। দীপা কোনো মতে দুরান্ত কান্না চেপে বড়শির মাছের মতো বাড়ির দিকে ফিরে চলল। বিজয় বাড়িতে ঢুকে মা মা বলে 2বার ডাক দিয়ে বসবার ঘরে গিয়ে ঢুকল।
দীপা আর দাঁড়ালো না, দোতলায় উঠে নিজের ঘরে দোর বন্ধ করল। বিজয় বসবার ঘরে ঢুকতেই তার নজর পড়ল টেলিফোন যন্ত্রের নিচে এক টুকরো সাদা কাগজ চাপা রয়েছে। কাছে গিয়ে কাগজের টুকরোটা তুলে নিয়ে পড়ল। তাতে লেখা রয়েছে, আমি যাকে বিয়ে করতে চাই তার সঙ্গে চলে যাচ্ছি, তোমরা আমার খোঁজ করো না, দীপা। এতটা বিজয়ও ভাবতে পারিনি। সে চিঠি নিয়ে শটান ঠাকুরদার কাছে গেল। বাবা মাও জানতে পারলেন, কিন্তু ঝি চাকরদের কাছে কথাটা লুকিয়ে রাখতে হলো। উদয় মাধব গুম হয়ে রইলেন, হুঙ্কার দিয়ে বক্তৃতা করলেন না। ভেতরে ভিতরে দীপার উপর পীড়ন চালাতে লাগলেন। যার সঙ্গে পালিয়ে যাচ্ছিল সে কে, নাম কি? দীপা কিন্তু মুখ টিপে রইল, নাম বলল না। নিভৃত পারিবারিক মন্ত্রণায় স্থির হলো সর্বাগ্যে দীপার বিয়ে দেওয়া দরকার। যেখান থেকে হোক পাল্টি ঘরে সৎপাত্র চাই, আর দেরি নয়। বাড়ির মধ্যে সকলের চেয়ে বিজয়ের দুশ্চিন্তা বেশি। তার স্বভাব একটু তীব্র গোছের। তার বোন অজানা কোনো লোকের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, এই লজ্জা যেন তারই সবচেয়ে মর্মান্তিক। সে উঠে পড়ে লেগে গেল পাত্র খুঁজতে। পাড়ার নৃপতি লাহার বাড়িতে কয়েকটি যুবকের আড্ডা বসত। আগে বলা হয়েছে, বিজয় এই আড্ডায় আসতো। এখানে অন্য যারা আসতো তাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। নৃপতি লাহার সঙ্গে বিশেষ অন্তরঙ্গতা ছিল। নৃপতি লাহার 7 পুরুষে বড় মানুষ, কিন্তু বর্তমানে সে ছাড়া তার বংশে আর কেউ নেই। তার বয়স এখন আন্দাজ 35 বছর। নিঃসন্তান অবস্থায় বিপত্নিক হবার পর আর বিয়ে করেননি। সে উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী। সারাদিন লেখাপড়া নিয়ে থাকে, সন্ধ্যার পর আড্ডা জমায়। বিজয় মাধব একদিন বিকেলবেলা নৃপতির কাছে এলো। তখনও আড্ডা জমার সময় হয়নি। নৃপতি বাড়ির নিচের তলায় বৈঠকখানায় বসে একখানা বই পড়ছিল। এই ঘরটিতেই রোজ আড্ডা বসে। ঘরটি প্রকাণ্ড, সভাঘরের মতো। সাবেককালে এই ঘরে বাবুদের নাচ গানের মুজেরা বসত। একালে ঘরটি সোফা, চেয়ার প্রভৃতি দিয়ে সাজিয়ে ড্রয়িং রুমে পরিণত করা হয়েছে বটে, কিন্তু সেকালের গদিমোড়া তক্তপোষ এখনও আসর জাকিয়ে বসে আছে। তাছাড়া টেবিল হারমোনিয়াম আছে, পিয়ানো আছে, রেডিওগ্রাম আছে, আর আছে তাস, পাশা, ক্যারাম প্রভৃতি খেলার সরঞ্জাম। বিজয় ঘরে ঢুকে দেখল নৃপতি একলা আছে। বলল, নৃপতিদা, তোমার সঙ্গে আড়ালে একটা পরামর্শ আছে, তাই আগে ভাগে এলাম। নৃপতি বই মুড়ে বিজয়কে একটি ভালো করে দেখল। তারপর সোফায় নিজের পাশে হাত চাপড়ে বলল, এসো, বসো। বিজয় তার পাশে বসে কথা বলতে ইতস্তত করছে দেখে নৃপতি বলল, কিসের পরামর্শ? বিজয় তখন বলল, নৃপতিদা, দীপার জন্য পাত্র খোঁজা হচ্ছে, কিন্তু মনের মতো পাত্র পাওয়া যাচ্ছে না। তুমি তো অনেক খবর রাখো, একটা ভালো পাত্রের সন্ধান দাও না। নৃপতি হাত বাড়িয়ে নিকটস্থ টেবিল থেকে সিগারেটের টিন নিল। একটা সিগারেট ঠোঁটে ধরিয়ে বলল, দীপার এখন বয়স কত? 17। আমাদের বংশে। নৃপতি দেশলাই জ্বালাবার উপক্রম করে বলল, তোমাদের বংশের কথা জানি। গৌরীদান করতে পারলেই ভালো হয়। তা কীরকম পাত্র চাও? বিদ্বান হবে, পয়সা কড়ি থাকবে, চেহারা ভালো হবে, এই তো? বিজয় বলল, হ্যাঁ, কিন্তু তুমি আসল কথাটাই বললে না। পাল্টি ঘর হওয়া চাই। সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে নৃপতির ঠোঁটের কোণে একটা ব্যঙ্গ হাসি খেলে গেল। সে বলল, তাও তো বটে, বংশের ধারা বজায় রাখতে হবে বই কি। তা তোমরা হলে গিয়ে মুখুজ্জে, সুতরাং চাটুজ্জে, বাড়ুজ্জে, গাঙ্গুলি কিংবা ঘোষাল চাই। বারেন্দ্র চলবে না? না নৃপতিদা, জানোই তো আমরা আজ পর্যন্ত সাবেক চাল বজায় রেখে চলেছি। জানি বই কি, তোমরা হচ্ছ আরশোলা গোষ্ঠীর জীব। আরশোলা গোষ্ঠীর জীব মানে? আরশোলা অতি প্রাচীন জীব, কোটি কোটি বছর আগে জন্মেছিল। তারপর জীবজগতে অনেক বিবর্তন ঘটেছে, কিন্তু আরশোলা আরশোলায় রয়ে গেছে। তাই আজকাল আর তাদের বেশি কদর নেই। সে যাই বলো, বর্ণাশ্রম ধর্ম আমরা মেনে চলি। গীতায় শ্রী ভগবান বলেছেন, চাতুর্বর্ণং। নৃপতি অন্যমনস্ক হয়ে পড়ল। সিগারেট টানতে টানতে সে বোধ করি মনে মনে উপযুক্ত পাত্রের সন্ধান করছিল। সিগারেট শেষ করে সে বলল, একটি ছেলে আছে, কিন্তু তোমাদের পাল্টি ঘর কিনা খোঁজ নিতে হবে।
তুমি আজ বাড়ি যাও, কাল খবর পাবে। আচ্ছা বলে বিজয় চলে এলো। নৃপতি কবজির ঘড়িতে দেখল 5টা বেজেছে। সিগারেটের টিন পকেট থেকে নিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ল। তার গন্তব্যস্থল বেশি নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। দেবাশিসের সদর দরজায় ঘণ্টি টিপতেই নকুল এসে দৌড় খুলল। নৃপতি বলল, দেবাশিস বাবু আছেন? নকুল বলল, আজ্ঞে তিনি এইমাত্র ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরেছেন। এই সময় দেখা গেল দেবাশিস সিঁড়ি দিয়ে নেমে আসছে। সে সদর দোরের কাছে নৃপতিকে দেখে একটু হেসে বলল, নৃপতি একটু হেসে বলল, হ্যাঁ, আমাকে আপনি চিনবেন না। আপনার বাবা শুভাশিস বাবুর সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। আমার নাম নৃপতি লাহা। দেবাশিসের মুখেও হাসি ফুটল। আপনাকে চিনি না বটে, কিন্তু নাম জানি, আপনার বাড়িও দেখেছি। আসুন। সে নৃপতিকে বসবার ঘরের দিকে নিয়ে যেতে যেতে থমকে ফিরে দাঁড়িয়ে বলল, বসবার ঘরে না গিয়ে চলুন খাবার ঘরে যাই, চায়ের সময় হয়েছে। নৃপতি বলল, বেশ তো। দুজনে খাবার ঘরে গিয়ে টেবিলে বসল। দেবাশিস বলল, নকুল, আমাদের চা জল খাবার দাও। নৃপতি বলল, আমার চা হলেই চলবে। খেতে খেতে দুজনের কথা হতে লাগলো। বছর 6-7 আগে দেবাশিসের বাবার সঙ্গে নৃপতির পরিচয় হয়েছিল। দেবাশিস তখন কলকাতায় থাকতো না, দিল্লিতে পড়াশোনা করতে গিয়েছিল। সুভাশিস বাবু একদিন নৃপতিদের বাড়ির সামনে ফুটপথের উপর পা পিছলে পড়ে যায়। নৃপতি তাকে বাড়িতে নিয়ে গিয়ে ফার্স্ট এড দিয়েছিল। তারপর সুভাশিস বাবু তার ফ্যাক্টরিতে তৈরি প্রচুর কেশতৈল, সাবান, কোল্ড ক্রিম প্রভৃতি তাকে উপহার দিয়েছিলেন। মাঝে মাঝে তার বাড়িতে এসে তত্ত্ব তল্লাশ নিতেন। বছর 2 পরে তিনি যখন মারা গেলেন, তখন নৃপতি খবর পেল না। একেবারে খবর পেল মাস 3 পরে। এমনই কলকাতা শহর। সুভাশিস বাবুর মৃত্যু সংবাদ নৃপতিকে জানাবে এমন লোক কেউ ছিল না। দেবাশিস দিল্লিতে তার বাবার এক বন্ধুর বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করছিল। বাল্যকালেই তার মা মারা গিয়েছিলেন। বাবার বন্ধুটি ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের নামজাদা বিজ্ঞান অধ্যাপক। দেবাশিস এমএসসি পাশ করে দিল্লি থেকে চলে এলো। তার মাসখানেক পরেই তার বাবা মারা গেলেন। নৃপতি প্রশ্ন করল, আপনার বাড়িতে আর কে আছেন? দেবাশিস বলল, আর কেউ নেই, আমি একা। কিংবা আমি আর নকুল বলতে পারেন। নকুল এ বাড়িতে আমি জন্মাবার আগে থেকে আছে। বিয়ে করেননি? আমি লেখাপড়া শেষ করে ফিরে আসার পরই বাবা মারা গেলেন, তারপর আর হয়ে ওঠেনি। ভালো কথা। আপনার উপাধি যখন ভট্ট, তখন নিশ্চয়ই ব্রাহ্মণ। গোত্র জানা আছে কি? যখন পৈতে হয় শুনেছিলাম শাণ্ডিল্য গোত্র। বাড়ুজ্যে। বাহ, বেশ। আচ্ছা, আমি যদি ঘটকালি করি আপনার আপত্তি হবে কি? দেবাশিস মুখে টিপে একটু হাসল, উত্তর দিল না। নকুল এতক্ষণে ঘরের কোণে দাঁড়িয়ে কথাবার্তা শুনছিল। এখন এগিয়ে এসে বলল, হ্যাঁ বাবু, আপনি করুন। ঘরে একটি বউ দরকার। আমি বুড়ো মানুষ, আর কতদিন সংসার চালাবো? তাই হবে। নৃপতি চা শেষ করে উঠে দাঁড়ালো। আজ চলি। আমার বাড়িতে রোজ সন্ধেবেলা আড্ডা বসে, পাড়ার ছেলেরা আসে। আপনিও আসেন না কেন? আচ্ছা, যাব। আজই চলুন না। দেবাশিস একটি ইতস্তত করে বলল, আজই? বেশ, চলুন। দুজনে বেরোলো। তখন সন্ধ্যা হয়ে গেছে। নৃপতির বাড়ির সামনে এসে তারা শুনতে পেল বৈঠকখানায় কেউ লঘু আঙুলের স্পর্শে পিয়ানো বাজাচ্ছে। বৈঠকখানা ঘরে 3টে উজ্জ্বল আলো জ্বলছে। কেবল একটি মানুষ ঘরে আছে। দেয়াল ঘেঁষা পিয়ানোর সামনে বসে আপন মনে বাজিয়ে চলেছে। নৃপতি দেবাশিসকে নিয়ে ঘরে ঢুকলো। বলল, ওহে প্রবল, দেখো, আমাদের আড্ডায় একটি নতুন সভ্য পাওয়া গেছে। এর নাম দেবাশিস ভট্ট। প্রবল নামধারী যুবক পিয়ানো থেকে উঠে এলো। নিরুৎসুক স্বরে বলল, পরিচয় দেবার দরকার নেই। নৃপতি বলল, আগে থাকতেই পরিচয় আছে নাকি? প্রবল বলল, সামান্য। গরিবের সঙ্গে বড় মানুষের যতটুকু পরিচয় থাকা সম্ভব ততটুকুই। প্রবল আবার পিয়ানোর সামনে গিয়ে বসল। টুংটাং করে একটু সুর বাজাতে লাগলো। তার ভাবভঙ্গি দেখে বেশ বোঝা যায় দেবাশিসকে দেখে খুশি হয়নি। সে বয়সে দেবাশিসের চেয়ে 2-1 বছরের বড়, মাঝারি দৈর্ঘ্যের বলিষ্ঠ চেহারা। মুখের গড়নে বৈশিষ্ট্য না থাকলেও যৌব আকর্ষণ আছে। চোখের দৃষ্টি অপ্রসন্ন। কিন্তু তার চেহারা যেমনই হোক,
সে ইতিমধ্যে গায়ক হিসেবে বেশ নাম করেছে। তার কয়েকটা গ্রামোফোন রেকর্ড খুব জনপ্রিয় হয়েছে, রেডিও থেকেও মাঝে মাঝে ডাক পায়। প্রবলের সঙ্গে দেবাশিসের অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। এক সময় তারা একসঙ্গে স্কুলে পড়তো, ভাবসাব ছিল। তারপর দেবাশিস স্কুল থেকে পাশ করে দিল্লিতে পড়তে চলে গেল। কয়েক বছর পরে এই প্রথম দেখা। এই কয় বছরের মধ্যে দেবাশিসের বাবা প্রজাপতি প্রসাধন নামে শৌখিন টয়লেট দ্রব্যের কারখানা খুলে বড় মানুষ হয়েছেন। আর প্রবলের বাবা হঠাৎ হার্ট ফেল করে মারা যাওয়ার ফলে তাদের সম্পূর্ণ অবস্থা খুবই অধোগতি হয়েছে। প্রবল গান গেয়ে কোনো মতে টিকে আছে। প্রবলের কথা বলার ভঙ্গিতে দেবাশিস বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিল। নৃপতি তাকে ঘরের এক কোণে নিয়ে গিয়ে সোফায় পাশাপাশি বসে গল্প করতে লাগলো। বলল, আমার আড্ডায় 5-6 জন আসে, কিন্তু সবাই রোজ আসে না, আজ আরও 2-3 জন আসবে। নৃপতি দেবাশিসের সামনে সিগারেটের টিন খুলে ধরল। দেবাশিস মাথা নেড়ে বলল, ধন্যবাদ, আমি খাই না। নিজে একটা সিগারেট ধরিয়ে নৃপতি খাটো গলায় বলল, প্রবাল গুপ্ত গায়ে বাজিয়ে লোক, একটু বেশি সেন্সিটিভ, আপনি কিছু মনে করবেন না, ক্রমে সব ঠিক হয়ে যাবে। এই সময় বাইরে থেকে একটি যুবক সদর দরজার সামনে এসে দাঁড়ালো। সিল্কের লম্বা প্যান্ট ও বুশকোট পরা সুগঠিত সুদর্শন চেহারা, ধারালো মুখে আভিজাত্যের ছাপ। বেশ দৃঢ় চরিত্রের ছেলে বলে মনে হলো। বয়স 24-25। তাকে দেখে নৃপতি বলল, এই যে কপিল, এসো পরিচয় করিয়ে দিই। কপিল বোস, দেবাশিস ভট্ট। নমস্কার প্রতিনমস্কারের পর কপিল বলল, নৃপতিদা, তোমার টেলিফোন একবার ব্যবহার করব। রাস্তায় আসতে আসতে একটা জরুরি কথা মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কপিল পাশের ঘরে চলে গেলে নৃপতি বলল, কপিল ছেলেটা ভালো, বাপ অগাধ বড় মানুষ, কিন্তু ওর কোনো বদ খেয়াল নেই। লেখাপড়া শিখেছে, টেনিস বিলিয়ার্ড খেলে দিন কাটায়, রাত্রিরে দূরবীন লাগিয়ে আকাশের তারা গোনে। কেবল একটি দোষ, বিয়ে করতে চায় না। প্রবল হঠাৎ পিয়ানো ছেড়ে উঠে দাঁড়ালো। নৃপতির দিকে তাকিয়ে বলল, আর চললাম নৃপতিদা। দেবাশিসকে সে লক্ষ্যই করল না। নৃপতি বলল, চললে এত সকাল সকাল? রেডিওতে গাইতে হবে বুঝি? কাগজ যেন দেখেছিলাম আজ রাত্রে তোমার প্রোগ্রাম আছে। প্রবাল বলল, প্রোগ্রাম আছে, কিন্তু গান আগেই রেকর্ড করা হয়ে গেছে, আমাকে স্টুডিওতে যেতে হবে না, আমি বাসায় যাচ্ছি। নৃপতি বলল, বাসায় যাচ্ছ? তোমার বউয়ের খবর ভালো তো? প্রবাল উদাস স্বরে বলল, তোমাদের বলিনি নৃপতিদা, বউ মাসখানেক আগে মারা গেছে, হার্টের রোগ নিয়ে জন্মেছিল। ডাক্তার বলে 12-14 বছর বয়সের মধ্যে অপারেশন না করালে এই রোগে কেউ 21-22 বছরের বেশি বাঁচে না। আমার শ্বশুর রোগ লুকিয়ে মেয়ের বিয়ে দিয়েছিল। আচ্ছা চললাম। নৃপতি ও দেবাশিস স্তব্ধ হয়ে বসে রইল। স্ত্রী মারা গেছে অথচ আড্ডার কাউকে কিছু বলেনি, আপন মনে পিয়ানো বাজায় আর চলে যায়। নৃপতি জানত প্রবলের স্ত্রী মরণান্তক রোগ, কিন্তু খবর শুনে হঠাৎ তার মুখে কথা জোগালো না। এই সময় কপিল পাশের ঘর থেকে ফিরে এসে তাদের কাছে দাঁড়ালো। সে প্রবালের কথাগুলি শুনতে পায়নি। তার দিকে তাকিয়ে বলল, বেশ তো পিয়ানো বাজাচ্ছিলে, চললে নাকি? একটা গান শোনাও না। প্রবাল তীব্র বিদ্বেষ ভরা চোখে তার পানে চেয়ে রুদ্ধস্বরে বলল, আমার গান বিনা পয়সায় শোনা যায় না, পয়সা খরচ করতে হয়। কপিল এরকম কড়া জবাবের জন্য প্রস্তুত ছিল না। সে একটু হকচকিয়ে গেল, তারপর সামলে নিয়ে হেসে উঠল। বলল, পয়সা খরচ করেই যদি গান শুনতে হয় তাহলে তোমার গান শুনবো কেন? তোমার চেয়ে অনেক ভালো গাইয়ে আছে। প্রবল আর দাঁড়ালো না, হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কপিল একটা চেয়ারে বসে সিগারেট ধরালো। নৃপতি অপ্রতিভ মুখে বলল, আজ প্রবলের মেজাজটা ভালো নেই। কপিল বলল, প্রবলের মেজাজ সর্বদাই সপ্তমে চড়ে থাকে, ধাতুগত বিকার। ওর স্ত্রী মারা গেছে। কপিল চকিত হয়ে বলল, তাই নাকি? আমি জানতাম না, ছি ছি, অসভ্যতা করে ফেলেছি। নৃপতি বলল, যাকগে, তুমি কেমন আছো বলো, কয়েকদিন তোমাকে দেখিনি। কপিল বলল, প্ল্যান করেছিলাম বেঙ্গালুরে বেড়াতে যাব, কিন্তু প্ল্যান ভেস্তে গেল। ভেস্তে গেল কেন? আমার সঙ্গে যা যাবার কথা ছিল সে যেতে পারলো না। একলা বেরিয়ে সুখ নেই। তা বটে, কিন্তু তুমি বিয়ে করছো না কেন? বিয়ে করলে তো একটা চিরস্থায়ী সহযাত্রী পাবে। কপিল হেসে উঠল। থিয়েটারি কায়দায় বাহু প্রসারিত করে বলল,
কবি বলেছেন, হব না তাপস, নিশ্চয় যদি না মেলে তপস্বিনী। আমিও কবির দলে। নৃপতি বলল, কিন্তু শুনেছি তোমার বাবা তপস্বিনী জোটাবার ত্রুটি করেননি। গোটা 50 সুন্দরী তপস্বিনী দেখেছেন, একটিও তোমার পছন্দ হলো না? কপিল একটু গম্ভীর হয়ে বলল, সুন্দরী মেয়ে অনেক আছেন নৃপতিদা, কিন্তু শুধু সুন্দরী হলেই তো চলে না। আমি এমন বউ চাই যার মন হবে আমার মনের সমান্তরাল, অর্থাৎ সমান ধর্মা। কথাটা বুঝেছেন? বুঝেছি, তুমি হুঁশিয়ারি লোক। তা নিজে পছন্দ করে বিয়ে করো না কেন? তোমার বাবা নিশ্চয়ই অমত করবে না। কপিল হেসে বলল, সেই চেষ্টাতেই আছি। তারপর সাধারণভাবে কথা হতে লাগলো। দেবাশিস এতক্ষণ কেবল নিশ্চেষ্ট শ্রোতা ছিল, এখন সেও কথাবার্তায় যোগ দিল। দেবাশিসের পূর্ণতায় পরিচয় শুনে কপিল বলল, আরে তাই নাকি? আপনি প্রজাপতি প্রসাধন প্রোডাক্টস? আমরা যে বাড়িশুদ্ধ আপনার তেল, সাবান, স্নো ক্রিম ব্যবহার করি, তাই একদিন আপনি ছিলেন কোথায়? দেবাশিস বলল, এখানেই ছিলাম, কিন্তু নৃপতি বাবুর সঙ্গে আলাপ ছিল না। আরও খানিকক্ষণ গল্প স্বল্প হলো। চাকর এসে ছোট ছোট পেয়ালায় কফি দিয়ে গেল। ক্রমে 8টা বাজল। নৃপতি বলল, আজ বোধ হয় আর কেউ আসবে না। দেবাশিস বলল, আজ উঠি। কপিল বলল, এরই মধ্যে? আমাদের আড্ডা 9টা পর্যন্ত চলে। দেবাশিস এসে বলল, আবার আসবো। নৃপতি জিজ্ঞেস করলেন, কাল আসতে পারবেন? দেবাশিস বলল, আচ্ছা, কাল আসবো। পরদিন দেবাশিস একটু দেরি করে এলো। ইচ্ছে ছিল 8:30 9টা পর্যন্ত থেকে গল্পগুজব করবে। বাড়িতে রোজ সন্ধেবেলা একলা বিজ্ঞানের বই আর সাময়িক পত্র পড়ে কাটে। এখন নতুন লোকের সঙ্গ পাওয়া যাবে। প্রবালের অসামাজিক ব্যবহার সত্ত্বেও নৃপতির আড্ডাটি তার ভালো লেগে গিয়েছিল। 6:30টার সময় নৃপতির বৈঠকখানায় গিয়ে দেবাশিস দেখল প্রবাল পিয়ানোর সামনে বসে চাবির উপর আঙ্গুল বুলাচ্ছে। কপিল এবং আরেকটি ছেলে তক্তপোষের পাশে বসে পাঞ্জা লড়ছে। নৃপতি এবং অন্য একটি যুবক পাশাপাশি বসে গল্প করছে। নৃপতি তাকে হাত তুলে ডাকল। দেবাশিস কাছে গেলে নৃপতি বলল, বসুন এখানে, পরিচয় করিয়ে দিই। দেবাশিস ভট্ট, বিজয় মাধব মুখুজ্জে। বিজয় হচ্ছে অধ্যাপক বংশের ছেলে, সম্প্রতি সংস্কৃতে MA পাশ করে অধ্যাপনার কাজ খুঁজে বেড়াচ্ছে। দেবাশিসের পূর্ণ পরিচয় নৃপতি আগেই বিজয়কে দিয়েছিল, আর পুনরাবৃত্তি করল না। বিজয় উৎসুক চোখে দেবাশিসকে দেখতে লাগলো। নৃপতি তাদের মাঝখান থেকে উঠে পড়ল, বলল, তোমরা গল্প করো, আমি আসছি। বিজয় দেবাশিসের দিকে একটু ঘেঁষে বসল, বলল, এক পাড়াতে থাকি, একদিন আলাপ পরিচয় হয়নি, কি আশ্চর্য বলুন দেখি। চেহারা দেখেই দেবাশিসকে তার পছন্দ হয়েছিল দীপার উপযুক্ত বর। যদিও কলকাতা শহরে পাশাপাশি বাস করেও আলাপ পরিচয় না হতে আশ্চর্য কিছু নেই, তবু দেবাশিস হাসি মুখে বলল, আশ্চর্য বই কি। ওদিকে কপিল আর অন্য ছেলেটির পাঞ্জা লড়া শেষ হয়েছিল। নৃপতি তাদের কাছে দাঁড়িয়ে বলল, কি হে খড়গ বাহাদুর, তোমার দেশে যাবার কথা ছিল না? খড়গ বাহাদুর প্রফুল্ল স্বরে বলল, কথা তো ছিল নৃপতিদা, কিন্তু যাওয়া হলো না। খড়গ বাহাদুর নেপালি যুবক, তার মা বাঙালি, তাই তার মাতৃভাষা বাংলা। চমৎকার চেহারা, যেমন পিতাব সোনালি রং, তেমনি লম্বা ছিপছিপে গড়ন। তার মুখে চোখে মঙ্গোলীয় রক্তের ছাপ এত অল্প যে ধরা যায় না। বর্তমানে সে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়। পায়ের কাছে বল পেলে সে জাদুকর বনে যায়। কলকাতার সবচেয়ে নামজাদা ফুটবল ক্লাবের সে খেলোয়াড়। তার খেলা দেখবার জন্য লক্ষ লক্ষ দর্শক মাঠে জমায়েত হয়, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র জালিয়াতি নেই। উচ্চ বংশের ছেলে, কিন্তু ভারী বিনয়ী। বয়স 23 কি 24। নৃপতি বলল, কেন যাওয়া হলো না কেন? খড়গ বাহাদুর বলল, কাঠমান্ডুতে বিয়ের সব কিছু ঠিকঠাক হয়েছিল, হঠাৎ তার পেলাম কি সব গণ্ডগোল হয়েছে, বিয়ে পিছিয়ে গেছে। নৃপতি বলল, তার মানে 1 বছরের ধাক্কা? ফুটবল সিজন এসে পড়ল, তারপর তুমি তো আর নেপালে গিয়ে বসে থাকতে পারবে না। খড়গ বাহাদুর চোখে কৌতুক এবং মুখে বিষণ্ণতা নিয়ে মাথা নাড়ালো। চাকর বড় একটি ট্রের উপর কয়েক পেয়ালা কফি নিয়ে এলো। সকলেই 1 পেয়ালা তুলে নিল। এই সময় সদর দরজার কাছ থেকে আওয়াজ এলো, ওহে, আমিও আসছি, আমার জন্য 1 পেয়ালা রেখো। একটি যুবক প্রবেশ করল। রজত গৌরবর্ণ, মুখের ছাঁচ কৃষ্ণনগরের পুতুলকেও হার মানায়। চোখ দুটি উজ্জ্বল, খৈরিত মুখে একটা হাসি লেগে আছে। বয়স 27-28।
নৃপতি বলল, এসো সুজন। সুজন মিত্র একজন উদীয়মান চিত্র নক্ষত্র। 2-3খানা ছবি করেই বেশ নাম করেছে। যেমন গম্ভীর ভূমিকা অভিনয় করতে পারে, তেমনি হাস্যরস সৃষ্টির সক্ষমতাও রয়েছে। সবচেয়ে বড় কথা, হঠাৎ খ্যাতি এবং অর্থলাভ করেও তার মেজাজ বিগড়ে যায়নি। নিজের কথা সাতকাহন করে বলতে সে ভালোবাসে না। বস্তুত তার সম্বন্ধে কেউ বড় কিছু জানে না। স্ত্রী জাতির প্রতি তার আসক্তির কোনো লক্ষণ দেখা যায় না। এমনকি সে বিবাহিত কি অবিবাহিত তাই কেউ জানে না। দক্ষিণ কলকাতার একান্তে ছোট বাড়িতে একলা থাকে। বেশিরভাগ সময়ই হোটেলে খায়। অত্যন্ত অনাড়ম্বর এবং অপ্রকট তার জীবন। সুজন ট্রে থেকে টপ করে একটা পেয়ালা তুলে নিল। ঠিক সময় এসেছি, আর একটু হলে ফাঁকি পড়তাম। কফিতে একটা চুমুক দিয়ে সে উজ্জ্বল অভিনেতার চোখ দুটি ঘরের চারিদিকে ফেরালো। তারপর দেবাশিসকে দেখে রস্যকণ্ঠে বলল, নৃপতিদা, নতুন অতিথি সমাগম হয়েছে দেখছি। নৃপতি বলল, হ্যাঁ এসো, তোমাদের পরিচয় করিয়ে দিই। খড়গ, তুমিও এসো। পরিচয় বিনিময়ের পর সুজন মিটিমিটি হেসে বলল, দেবাশিসবাবু, এখন বলুন দেখি, আপনি ফুটবল দেখতে ভালোবাসেন না সিনেমা দেখতে ভালোবাসেন? দেবাশিস বলল, দুই ভালোবাসি। খেলার মাঠে এবং রূপালী পর্দায় আপনাদের দুজনকে অনেকবার দেখেছি। তারপর সকলে মিলে খানিকক্ষণ হাসি গল্প চালালো। প্রবল কিন্তু তাদের সঙ্গে যোগ দিল না। নিজের মনে টুংটাং করে পিয়ানো বাজিয়ে চলল। রাত আন্দাজ 9টার সময় সভা ভঙ্গ হলো। দেবাশিস বেশ প্রফুল্ল মনে বাড়ি ফিরে এলো। এইভাবে কয়েকদিন কাটাবার পর এক রবিবার সকালবেলা বিজয় তার বাবা নীলমাধব এবং নৃপতি দেবাশিসের বাড়িতে দেখা করতে এলো। দেবাশিস তাদের খাতির করে নিচের তলায় বসবার ঘরে নিয়ে গিয়ে বসালো এবং নকুলকে চায়ের হুকুম দিল। নীলমাধব মুখুজ্জে অতিশয় গম্ভীর প্রকৃতির লোক। তিনি আগে বিজয়ের মুখে দেবাশিস সম্বন্ধে সব কথা শুনেছিলেন এবং তত্ত্ব তল্লাশও নিয়েছিলেন। পাত্রটিকে সৎপাত্র মনে হয় তিনি এখন স্বচক্ষে দেখতে এসেছেন। তিনি দেবাশিসকে উত্তম রূপে নিরীক্ষণ করলেন এবং নৃপতির দিকে ঘাড় নেড়ে সন্তোষ জ্ঞাপন করলেন। ইতিমধ্যে চা এসে পড়েছে। নৃপতি চা খেতে খেতে নিপুণভাবে বিয়ের প্রস্তাব তুলল। নৃপতির ঘটকালির দিকে বিশেষ দক্ষতা আছে। আধা ঘন্টার মধ্যে বিয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেল। দেবাশিসের ঠিকুজি কুষ্ঠি ছিল না, তাই জ্যোতিষের জোটক বাদ দিতে হলো। নৃপতি বলল, দেবাশিস, দীপাকে তোমার অপছন্দ হবে না জানি, তবু একবার দেখা দরকার। আজ বিকালে আমি এসে তোমাকে এদের বাড়িতে নিয়ে যাব, কেমন? দেবাশিস সম্মত হলো। বলা বাহুল্য, এই কদিনে নৃপতি এবং দেবাশিসের ঘনিষ্ঠতা তুমি এবং নৃপতিদার পর্যায়ে নেমেছে। সেদিন অপরাহ্নে নৃপতি এসে দেবাশিসকে দীপাদের বাড়িতে নিয়ে গেল। বৈঠকখানার ঘরে আসর হয়েছিল। আড়ম্বর কিছু নয়, টেবিলের মাঝখানে ফুলদানিতে এক গুচ্ছ ফুল, তক্তপেশের উপর মখমলের আস্তরণ এবং মোটা তাকিয়া। বিজয় তাদের নিয়ে ঘরে গিয়ে বসালো। তারপর নীলমাধব এসে দেবাশিসকে তেতলার ঘরে নিয়ে গেল। উদয় মাধব এবং তার সঙ্গে 2-4টে কথা বলল। তার মুখ দেখে বোঝা গেল ভাবী নাজ্জামাই দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। তারপর নীলমাধব দেবাশিসকে নিয়ে আবার নিচে নেমে এলেন। 5 মিনিট পর বিজয় গিয়ে দীপাকে নিয়ে এলো। দীপা এসে টেবিলের কাছে দাঁড়ালো। পরনে আঁট পরে শাড়ি ব্লাউজ, কানে ছোট ছোট 2টি সোনার আংটি, গলায় সরু হার, হাতে 3 গাছি করে চুড়ি। কনে দেখানো উপলক্ষে তাকে সাজগোজ করানো হয়নি কিংবা নিজেই সে সাজগোজ করেনি। তার সারা দেহে প্রচ্ছন্ন বিদ্রোহ। একবার সে পলকের জন্য চোখ তুলে দেবাশিসের দিকে চেয়ে আবার চোখ নিচু করল। ভ্রুর ঋজুরেখার নিচে চোখের দৃষ্টি খর। দেবাশিসের কিন্তু দীপাকে খুব ভালো লেগে গেল। স্ত্রী জাতির সম্বন্ধে তার অভিজ্ঞতা শূন্য বললেই হয়, তবু দীপাকে দেখে তার মনে মাধুর্যের সঞ্চার হলো। মনে হলো একে স্ত্রীরূপে পেলে সে সুখী হবে। 2 মিনিট পর বিজয় বলল, দীপা, তুমি এবারে যাও, দেখা হয়েছে। দীপা চলে গেল। তারপর মিষ্টি মুখ করে দেবাশিস সলজ্জ সম্মতি জানালো। 2 সপ্তাহের মধ্যে সব ঠিকঠাক বিয়ে হয়ে গেল। এই 2 সপ্তাহের মধ্যে দীপা তার প্রেমিকের সঙ্গে চুপি চুপি টেলিফোন মারফত বাক্যলাপ করেছে। সতর্ক পাহারা সত্ত্বেও তা কেউ জানতে পারল না।
বিয়ের রাত্রে কনের বাড়িতে নিমন্ত্রিতদের মধ্যে নৃপতির বাড়ির আড্ডাধারীরাও এলো, কারণ তারা বিজয়ের বন্ধু। আবার বউ ভাতের রাত্রে যারা দেবাশিসের বাড়িতে নিমন্ত্রণ খেতে এলেও তাদের মধ্যে প্রজাপতি ফ্যাক্টরির সহকারীদের সঙ্গে নৃপতির দলও এলো, কারণ তারা দেবাশিসের বন্ধু, যাকে বলে ঘরে বরের ঘরের মাসি, কনের ঘরের পিসি। দেবাশিসের বাড়িতে স্ত্রীলোক নেই। দীপার কয়েকটি প্রতিবেশনী সখী এসে ফুলসজ্জা সাজিয়ে দিয়ে গেল। অনেক রাত্রি পর্যন্ত খাওয়া দাওয়া আমোদ আহ্লাদ চলল। নৃপতির দলই আসর জমিয়ে রাখল। সুজোর শুধুই চিত্রাভিনতা নয়, সে নানা রকম ম্যাজিক দেখালো। প্রবল আজ আর কোনো অশিষ্টতা করল না, নিজ থেকেই গান গেয়ে শোনালো। সকলেই নববধূকে নানান রকম উপহার দিল। নৃপতি দিল সোনার রিস্টওয়াচ, কপিল দিল দামি একটি ঝর্ণা কলম, খড়গ বাহাদুর দিল নেপালে তৈরি ধারালো কুকরি ছোড়া, প্রবল দিল তার নিজের গাওয়া কয়েকটি গানের রেকর্ড, সুজন দিল একটি রূপোর সরস্বতী মূর্তি। দেবাশিসের ফ্যাক্টরির বন্ধুরাও যথাযোগ্য উপহার দিলেন। বউ ভাতের উৎসব শেষে অতিথির দল যখন বিদায় নিল, তখন রাত 12টা বেজে গেছে। বাড়ির নিচের তলায় ভৃত্য নকুল আর দোতলায় দেবাশিস এবং দীপা। প্রথম মিলন রাত্রি। শেষ অতিথিকে বিদায় দিয়ে দেবাশিস উপরতলায় গিয়ে দেখল সব ঘরে বড় বড় আলো জ্বলছে। বসবার ঘরের একটা চেয়ারে দীপা শক্ত হয়ে বসে আছে। দেবাশিস তার সামনে গিয়ে দাঁড়ালো। দেবাশিসের স্বভাব যা সম্ভাব্য তাই তার মন স্বীকার করে নেয়। বিলক্ষণতার দিকে সহজে তার দৃষ্টি পড়ে না। সে দীপার দিকে দুহাত বাড়িয়ে স্নিগ্ধ হেসে বলল, এসো। দীপা চকিতে একবার চোখ তুলল, তার চোখে ভয়ের ছায়া। দেবাশিস ভাবল, কুমারী মনের স্বাভাবিক লজ্জা। সে দীপার পাশের চেয়ারে বসে তার হাতের উপর হাত রাখল, বলল, 12টা বেজে গেছে, আর কতক্ষণ বসে থাকবে? চলো, শোবার সময় হলো। দীপা হাত সরিয়ে নিল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবু যা বলার তা বলতে হবে, আর দেরি করা চলবে না। সে জড়িয়ে জড়িয়ে বলল, আমি আমি আলাদা শোব। দেবাশিসের মনে কৌতুকের সঙ্গে একটি বিস্ময় মিশল। কথাগুলো যেন একটু বেসুরো, ঠিক লজ্জার মতো নয়। তবু সে হাসি মুখে বলল, তুমি আলাদা শুলে ফুলসজ্জা হবে কি করে? দীপার শরীর কেঁপে উঠল। সে শরীরের সমস্ত স্নায়ুপেশি শক্ত করে বলল, না না, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি। এবার দেবাশিসের মন থেকে কৌতুকের ভাব একেবারে লুপ্ত হয়ে গেল। সে কিছুক্ষণ স্থির চোখে দীপার পানে চেয়ে থেকে বলল, কি কথা বলতে চাও? দীপার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। সে কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আমাকে ক্ষমা করুন, আমি অন্য একজনকে ভালোবাসি। কথাটির ভাবার্থ দেবাশিসের মস্তিষ্কে প্রবেশ করতে বেশ খানিকক্ষণ সময় লাগলো। তারপর তার মনে যে দীপ জ্বলছিল তা আস্তে আস্তে নিভে গেল। তার মনে হলো ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলোটাও যেন কমে কমে পিদ্দিমির চেয়েও নিষ্প্রভ হয়ে গেছে। সে দীপার পাশ থেকে উঠে দাঁড়িয়ে শুষ্ক প্রশ্ন করল, তবে আমাকে বিয়ে করলে কেন? দীপা ঘাড় গুজে বসে রইল। কেবল তার অন্তরের ব্যাকুলতা কণ্ঠস্বরে ব্যক্ত হলো, আমি দোষ করেছি, কিন্তু আমার উপায় ছিল না। বাড়ির লোক জোর করে আমায় বিয়ে দিয়েছে। যাকে ভালোবাসতে তাকে বিয়ে করলেই তো পারতে। জাত আলাদা, তাই। জাত? একটা কঠিন হাসি দেবাশিসের মনের মধ্যে হিল্লোলিত হয়ে স্থির হলো। তা এখন কি করা যেতে পারে? দীপা হঠাৎ দাঁড়িয়ে ব্যর্থ মিনতির কণ্ঠে বলল, আমাকে আপনার বাড়িতে থাকতে দিন, আমি আপনাকে বিরক্ত করব না, আপনার সামনে আসব না। তার গলা কান্নায় বুঝে এলো। ক্লান্ত নিঃশ্বাস ফেলে দেবাশিস নিজের চুলের মধ্যে আঙ্গুল চালালো, বলল, এর জন্য প্রস্তুত ছিলাম না, সব কথা ভেবে দেখতে হবে। তুমি যাও, শো গিয়ে। সে ফুল দিয়ে সাজানো শয়নঘরের দিকে আঙ্গুল দেখালো, আমি অন্য কোথাও শোবো। দীপা আর দাঁড়ালো না, দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার চুলে তখনও ফুলের মালা জড়ানো, গলায় হাতে ফুলের গয়না। সেই অবস্থাতেই সে ফুল ঢাকা বিছানোর উপর আশ্রে পড়ে ফুপিয়ে কেঁদে উঠল। এত সহজে পরিত্রাণ পাবে তা সে আশা করেনি। দোতলায় আরেকটি শয়নকক্ষ ছিল। দেবাশিসের বাবা যে ঘরে শুতেন, নকুল সে ঘরও পরিষ্কার করেছিল। খাটের উপর বিছানা পেতে সুজনি ঢাকা দিয়ে রেখেছিল। বিয়ের শুভদিনে বাড়ির কোথাও সে অপরিচ্ছন্ন রাখেনি। দেবাশিস দীর্ঘকাল অব্যবহৃত এই ঘরে ঢুকে
কিছুক্ষণ খাটের উপর বসে রইল। মাথাটা গরম হয়ে উঠেছে। সে কক্ষ সংলগ্ন বাথরুমে গিয়ে কল খুলে মাথাটা কলের তলায় রাখল। তারপর ভিজে মাথায় ফিরে এসে আলো নিভিয়ে বিছানায় সুজনীর উপরই শুয়ে পড়ল। রেলগাড়ি প্রচণ্ড বেগে ছুটতে ছুটতে হঠাৎ যখন লাইনের বাইরে লাফিয়ে পড়ে, তখন কাউকে নোটিশ দেয় না। দেবাশিসের জীবনে তেমনি আজ এই মহা দুর্যোগ এসেছে অপ্রত্যাশিতভাবে। 2 মিনিট আগেও এই দুর্যোগের কোনো আভাস সে পায়নি। কিন্তু আত্মহারা হয়ে বিপথে কুপথে ছুটোছুটি করলে চলবে না। মাথা ঠান্ডা রেখে ভেবে চিনতে সুবুদ্ধির পথ বেছে নিতে হবে। দেবাশিস জটিল চিন্তার মধ্যে ডুবে গেল। সে শান্ত ধীর প্রকৃতির মানুষ। অন্য কেউ হলে আজ রাত্রেই একটা কাণ্ড করে বসতো।